আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটি উদ্দেশ্যে, সেটি হলো একটি ঐতিহাসিক প্লেস ভিজিটের জন্য। জায়গাটির নাম হলো সোমপুর বিহার, নওগাঁ। আমাদের সাথেই থাকবেন, চলুন। দিল মজাইয়া মোর সীতাপন গরে রয়া দিল মজাইয়া রে মন মজাইয়া মোর সীতাপন গরে রয়া মুর্শিদ একে আমার ভাঙা নাও তারপরে তুফান আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। আমরা রুচিতা হোটেলের একটি প্লেস ভাড়া নিয়েছি। সেখানে আমরা রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে তারপরে ঢুকবো সোমপুর বিহারে। এর ফলে কী হবে, আমাদের ভেতরে এনার্জি থাকবে সারাদিন ঘোরা। আর এখন হচ্ছে রোদের মধ্যে না গিয়ে আমরা যাব বিকেলের দিকে সোমপুর বিহারে। আমাদের সাথেই থাকবে। ওটা ভিতরে টেবিলে রাখেন, এইগুলা এখানে নাকি রে ভিতরে টেবিলে রাখেন না রে, ওইটা ভিতরে টেবিলে রাখেন, প্লেট গুলো ভিতরে রাখেন। যান নিয়ে যান, নিয়ে যান। একটু গোস্ত হবে, ওটা দিলে তো বোঝা যাবে যে এলাকার পরিস্থিতি কি। গোস্ত আরো লাগবে। হবে না, আমি আর বাড়ি নিয়ে আসতে চাইছিলাম, আবার তো ওয়াইফের ভাগ আছে তো 2000 টাকা দিচ্ছি, পরে আমার বাড়ি রেখে আসলাম না, লোক বেশি নিবে নাই আপনাদের হিসাব বাড়ি রেখে আসছি। আলু দিলেন করা ছোট আছে, এটা কি কাটবেন দেখা দাও ওইটা কাটা দাও ছোট হয়ে যাবে, এটা কাটবেন। আরে ওটা কি দেখতে না যে ছোট দেন মাংস পিস পিস মানে বাড়ি ধরালে বোঝা যাবে কুমড়ো ছানা বেশি হয়েছে। হ্যাঁ বাটি ভর্তি হলে আছে এই গোস্তের ভিতরে এই যে হাড়গুলা ঢোকা দিয়েছিল, এগুলা পণ্যতে ভাই তুই এগুলা দিস না রে ভাই, তাও দিছে। ওটা থাকবে ভাই, মশলা আছে। মশলা না, ও মাল মেডিসিনের দরকার নাই। এই চাচি আপনি মোটরসাইকেল করে আসতে চান নি? এটা গেলেন না? এই নাদু ভাই রান্না করলে কেউ নিয়ে যাবো না, ঠিক আছে আলুগুলো এখানে ঢেলে দেন এর মধ্যে দিবেন এই না না, ধোয়া লাগবে না, আপনি ওই ভাই দেন। আলু দিতে হবে না এই পানির মধ্যে দিবেন, বালু আছে, বালু থাকুক, সমস্যা নাই। বালি থাক। সিদ্ধ হলে ধোয়া লাগবে না, ধোয়া লাগবে না, সমস্যা নেই। ধুইতে হবে না, ধুইতে হবে না। না না না, বালি আছে, বালি আছে। আরে দুই একটা বালি না খাইলে টেস্ট করবে না। ভাই বললাম তো ভাই, বাড়ির পরোটা আর বাইরের পরোটা তো টেস্ট কেন? বাইরের পরোটা কত রকমের ধুলা বালি না, তাড়াহুড়া কোনো দরকার নাই, আপনি রিল্যাক্স করুন। হলুদ না না, এটা মরিচ। এই লিপ্টন ভাই, আপনি ওই যে পাহাড়পুর দেখে আসেন, যান। আন্দাজ নাই বাড়ি। দেন দেন দেন, হ্যাঁ হ্যাঁ, আর একটু হ্যাঁ, আদা বাটা দিয়ে দেন। গরুর মাংসের আলু গাড়ি বলছেন কি ভাই? 5 কেজি আলু 10 কেজি মাংস সিম্পল এটা পাঁচ কেজি আলু 10 কেজি গরুর মাংস। আচ্ছা, 5 কেজি আলু 10 কেজি গরুর মাংস। এই রুস্তম ভাইয়ের মাটা বুঝছেন এমনি আইছে শরীফ ভাই দেখি শান্ত। শরীফ ভাই, শরীফ ভাই ভাই ও তুলে নেবে কিছু। না, এই যে সরান, এই যে হাতে এই যে কি করবেন এই আলুগুলো আপনার এক লাখ ঢেলে দেন মাংস একবার না
রাখেন নিচে রাখেন যদি কষ্ট হয় পাগল কষ্টটা আমার বেশি দিল এখন কালার যদি না আসে তখন আমার কয়েকদিন কোথায় কালার আসলো না এমনি এমনি ভালো লাগছে এমনি রাধনে টেনশনে আছে, গোছের হচ্ছে কালার আসে নাই। আরে এরা হচ্ছে যে লাল মরিচ দিতেন এমনি লাল দেখাবে আচ্ছা একটু জল তুলে নিয়ে ওই সব শুরু দেন ভাই এই শুরুগুলো দেন থাক 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 দেন দেন জল দেন গোছ টেস্ট করবে তার জন্য পাত্র নিয়ে আসছে। এই যে কাগজ চেক করতে যাবেন না খালি আপনি ছাড়া খালি ঝোল খালি ঝোল খালি ঝোল ঝোল খালি ঝোল জল দেন এখানে। কি তোলেন এত বড় পাত্রে, এটা কি তোলেন আপনি? লবণ ঝাল তেল আছে নাকি লবণ আছে নাকি ঝাল আছে নাকি সময় আসলো না মানে মাংসটা ধুয়ে তুলে লবণটা দেখেন পানিটা নিয়ে লবণ ঠিক আছে কিনা সেটা বলেন। নাকে জ্বালা। হ্যাঁ লবণ ঠিক আছে মামু ভাই কি করলেন আমি দেখি নি এখন কে তখন যে আপনি দিলাম তখন ঠিক আছে তাহলে ঠিক আছে সব ঠিক আছে আটে গেলে লবণ ঠিক হবে। এটা গেলে আর একটু পানি দিবে পানিতে লবণ বেশি হওয়ার দরকার নেই। নেন নেন ভাই রুস্তম ভাই। লবণ বেশি হইলে আমি বুঝা ভাই আর কিছু পারি না না লবণ আছে লাগবে না? এই ঠিক আছে কি ঠিক আছে। মাংস মাংসটা বন্ধ অন্য বন্ধ নাই। মাংসটা উঠে লাল খাওয়া যায় ভয় করছিলাম কিছু করে হলদি বেশি হয়নি। না হলদি বেশি হয়নি। আমি এই একটা খালি করছি যে কালার রাখে এই দিচ্ছি কালার দরছি না কালার ঠিক আছে এই একটু রং নিয়ে আসে আমি দুইটা হ্যাঁ, আমি সেটাই বলছিলাম। কারণ কি কাঁচা মরিচ বেশি দাও সেটা আমি খালি ইটে দেই আরে সেই টেস্ট ভিতরে হোটেলের মাংসের মতো টেস্টি আসছে আরে ঝাল তো হইছে রে আমার বাচ্চা খাবে ঝাল হয়েছে ঝাল হয়নি বলে। ওই জন্য বলতেছে আমার বাচ্চা খাবে সমস্ত করে কেমন টেস্ট ভাই? ওয়া সেদ্ধ হয়নি, সেদ্ধ কম হয়েছে সেই স্বাদ। সেদ্ধ কম হয়েছে, সেদ্ধ কম হয়েছে। কিন্তু কম আছে কি সেদ্ধ কম হয়েছে। যদি সমস্যা হয় গোট তোর ও সব মুখ দিয়ে দেবে নাই ভাই। ওই মাংস যদি টানা সেরা লাগে তাহলে তো মুরব্বী গরু মনে হয় যে আর একটু পানি গরম পানি ওর কিন্তু স্পেসটা আর একটু বড় লাগতো এই যে আপনার ভাতটা মেলাই দেওয়ার জন্য। স্পেশাল ঘাটি জয়পুরহাটের, বিখ্যাত আলু ঘাটি জয়পুরহাটে সল নাকি কয় ভাই? সল সল কেন আলু ঘাটি খাইছিলি বিখ্যাত আলু ঘাটি দাদা কি কয় এরা টাকা কয় টিকি আলু 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 পাইছিলি দিছে 5 কেজি সে বিখ্যাত আলুর ঘাটি। খাওয়া দাওয়া শেষ করে আমরা সোমপুর বিহারের মধ্যে ঢুকলাম। মূল স্থাপনায় প্রবেশের সময় দেখি কিছু বিদেশে এসেছে আমাদের এই স্থাপনাটি দেখতে, সেটি একটি ভালো দিক।
এই ঐতিহাসিক স্থাপনাটি প্রবেশের পথেই দেখলাম একটি প্রাচীন পাথর যা পড়ে আছে পায়ের নিচে, এবং দেয়ালগুলো দেখে তো আমি প্রথমে ভাবছিলাম এটা কি দিয়ে তৈরি করছে, পরে দেখি ইট ইট আর কি যেন দিয়ে তৈরি করছে, ঠিক আমি এখনো জানি না, হয়তো ওর সামনে জানতে পারবো। আর এই জায়গাটি হলো একটি ফোয়ারা, আর ভাবতে অবাক লাগে যে পাশের স্থপতিদের মধ্যেও একটি ফোয়ারা নিয়ে চিন্তা ভাবনা ছিল, ভাবতে অবাক লাগছে বিষয়টি। মূল স্থাপনাটাই প্রবেশ নিষেধ আছে, কারণ মূল স্থাপনাটি রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি, মানুষ প্রবেশ করে তা নষ্ট করে দেবে, এই জন্যই তা রক্ষণাবেক্ষণ করা হয়েছে, এটা একটি ভালো দিক। আচ্ছা তাহমিদ ভাই, এখানে এসে আপনার অনুভূতিটা কি? সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা কেতলাল থারিয়া থেকে একটা পিকনিকের যে আয়োজন ছিল, আমরা পাহাড়পুর বৌদ্ধবিহারে এসেছি। মানে ঐতিহাসিক স্থান হিসাবে আমার কাছে মনে হয় অসাধারণ একটা জায়গা। এবং যদি আমরা আশেপাশে যে দেখতে পাই, এখানে একটা মন্দির আছে যেটা আসলে বৌদ্ধ ভিক্ষুরা এখানে আসলে মন্দিরে তাদের জ্ঞান চর্চা করত। এবং বৌদ্ধদের জন্য আলাদাভাবে আমরা যদি আশেপাশে দেখি যে আলাদা যে সব খুঁটি আছে, এগুলো তাদের থাকার জায়গা ছিল আসলে বিভিন্ন। এটা যদি আমি বাম সাইডে যদি সাইমন ভাই আপনাকে ঘুরে দেখাতে বলি, তাহলে দেখা যাবে যে এই বৌদ্ধ ভিক্ষুরা যারা ছিলেন তারা এখানে থাকতেন, রাতে বসবাস করতেন এবং তারা জ্ঞান চর্চা করতেন। এবং এই অঞ্চলটা ছিল পাহাড়পুরের মূলত হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের অন্যতম জ্ঞান চর্চার একটা স্থল। তো আমি সবাইকে আমন্ত্রণ জানাবো পাহাড়পুর বৌদ্ধ বিহার, এখানে সবাই, বা সোমপুর বিহার যেটাই বলেন, এখানে সবাই আসবেন। এবং আরেকটা বিষয় একটু লক্ষণীয়, যদি সাইমন ভাই একটু আসেন, এখানে কিছু কারুকার্য করা আছে, যে কারুকাজগুলো মানে এখন বাংলাদেশে মনে হয় কোনো আর্কিটেক্ট যারা আছেন তাদের পক্ষে আসলে করা সম্ভব না, যদিও কিছুটা আসলে বিকৃত হয়ে গিয়েছে, আসলে এত বছর থেকে আছে। সেইখানে আসলে দেখা যাচ্ছে যে আসলে এইগুলো তাদের ধর্মীয় বিভিন্ন সাংস্কৃতিক চিহ্ন থেকে শুরু করে সেখানে আসলে এই অঞ্চলের বিভিন্ন সাংস্কৃতিক যে মূল্যবোধ সেগুলো কিন্তু এখানে প্রকাশ পাইছে। এবং অসাধারণ, এক কথায় অসাধারণ অনুভূতি আমার, এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। মূল যে মন্দির রয়েছে তাকে ঘিরে একটি বেষ্টনী রয়েছে ইটের, তার দেওয়ালটি অনেক পুরু, এটি ইট দিয়ে তৈরি। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এখনও এই জিনিসটি যে দিক থেকে দেখা যায় চারদিক থেকে একই মনে হয়, এক কর্নার থেকে এক দৃশ্য, আরেক কর্নার থেকে যে একই দৃশ্য, মনে হবে না যে এটি আপনি চার কর্নারে গিয়ে দেখছেন, এক জায়গা থেকে ছবি তুলছেন। প্রাচীনকালের স্থাপত্য দেখলে আসলে বিস্মিত হতে হয়, কারণ যারা স্থপতি ছিল তাদের চিন্তা শক্তি এতটাই ভালো ছিল যে এখনকার বর্তমান স্থপতিরাও তাদের কাছে ধরাশয়ী। এই যে এটি একটি পানি বেরোনোর জায়গা, উপরে বৃষ্টির পানি চুং দিয়ে বের হয়ে চলে আসে বাইরে। আসলে এটি একটি চমকপ্রদ আর কি স্থাপনা, যা এখনও বীর দর্পে দাঁড়িয়ে আছে। যদিও এটি একটি ধ্বংসপ্রাপ্ত জায়গা, তবে এত প্রাচীনকালে প্রতিষ্ঠিত হয়েও যে এখন পর্যন্ত মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে আছে, এটি একটি ভাবার বিষয়। এই বৌদ্ধবিহারটি একটি শিক্ষানগরী ছিল, এখানে বৌদ্ধ ভিক্ষুরা আসতো জ্ঞান আহরণের জন্য। আর এই যে এগুলো দেখা যাচ্ছে খোপ খোপ, এখানে কক্ষগুলো আছে অনেকগুলান, এখানেই থাকতো। এরকম চারিদিক দিয়ে 177টি কক্ষ রয়েছে,
যে কক্ষগুলো নিয়ে ভিক্ষুরা জ্ঞান দান এখানে করতো। শেষ, আবার দেখা হবে হয়তোবা অন্য কোনো প্রাচীন কোনো জায়গায়। দোয়া করবেন আপনাদের সামনে যেন আরও নতুন কোনো জায়গা নিয়ে আসতে পারে। আসসালামু আলাইকুম।